গভীর রাতে বাড়ি ফেরার সময় যদি অশরীর আত্মা আপনার পিছু নেয় এবং আপনার অজান্তেই আপনার পিছু নিতে নিতে আপনার ঘরে প্রবেশ করে, আর হঠাৎ করেই আপনার চোখের সামনে ভেসে ওঠে সে অশরীর আত্মা, তাহলে আপনার কেমন লাগবে? দর্শক বন্ধুরা, আজকে এমনই একটা ঘটনা শোনাতে যাচ্ছি যে ঘটনাটা কোনো মেইলি ঘটনা নয় এবং কোনো গল্প বই থেকেও নেওয়া নয়। এটা বাস্তব ঘটনা, যেটা আমাকে এক ভাই বলেছেন। দুঃখের বিষয়, আমি তখন রেকর্ড করতে ভুলে গেছিলাম। সে আমার কাছে এসেছিল এবং আমার কাছে গল্পটা বলেছিল। তখন আমার কাছে ওইরকম রেকর্ড করার পরিস্থিতিতে ছিলাম না, যার কারণে আমি তখন রেকর্ড করতে পারিনি। তা না হলে আমি তার মুখ থেকেই আপনাদেরকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শোনাতে পারতাম। যাই হোক, তিনি আমার কাছে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে তার মুখের ঘটনা উপস্থাপনা করার চেষ্টা করব। তো আমি ঘটনাটা যেভাবে তিনি আমাকে বর্ণনা দিয়েছেন আমি সেভাবেই শুরু করছি। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ঘটনা শুনতে থাকুন। আর হ্যাঁ, এই ঘটনা শোনার পর মধ্যরাতে কিন্তু ভুলেও একা বের হবেন না। হতে পারে আপনার মনের মধ্যে এই ভয়টা কাজ করবে, যার কারণে আপনি ভয় পেতে পারেন। বাস্তবে কিছু না দেখলেও আপনার মনের ভিতর থেকে ভয় আপনাকে কাজ করবে। যদি সাহস থাকে তাহলে এই গল্পটা শুনবেন, তা না হলে গল্পটা শোনার দরকার নেই, এখানে স্কিপ করে চলে যান। তাহলে আমি গল্পটা শুরু করছি। সকাল বেলা 2টার সময়, দুপুর 2টার সময় আমি দুপুরের খাবার খেতে বসেছি। ঠিক তখনই আমার পাশে বসে থাকা এক ভাই, আমরা দুজনে একসাথেই খাবার খাচ্ছিলাম। তিনি অনেক দূর থেকে আসছে আমার সাথে কাজ করার জন্য। তো আমি কাজ করার শেষে আমাদের দুপুরে লাঞ্চ টাইমে আমরা খেতে বসেছি। ঠিক তখন তিনি আমাকে বলছে, ভাই, মাঝরাতে তো অনেক সময় আপনি নামাজ পড়তে ওঠেন, আমিও উঠি। এই সময়টাতে আপনি কখনো জিন ভূত এগুলো দেখেছেন? তার কথা শুনে আমি একটু আশ্চর্য হলাম যে হঠাৎ করে জিন ভূতের কথা বলছে কেন। তিনি তো কাজের বিষয়ে কথা বলবে, কিন্তু এই দিন দুপুরে উনি জিনের কথা বলছে কেন? তখন আমি বললাম যে না ভাই, আমি কখনো জিন ভূতের পাল্লায় পড়ি নাই, দেখিও নাই। আপনি পড়েছেন নাকি? তিনি বললেন, হ্যাঁ ভাই, আমি কয়েকবার জিনের কপ্পরে পড়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে গেছি। তা আমি তখন বললাম যে ভাই, কিভাবে কি হয়েছিল একটু খুলে বলুন তো। তখন তিনি বললেন যে আমি যখন বাড়ি ফিরছিলাম, আমাদের বাড়ির কাছে যে পুলটা আছে না, ওইটা থেকেই। আসলে ওনার বাসাটা আমি চিনি, যার কারণে উনি এভাবে বলেছিল। তো আমি আপনাদেরকে খোলাসা করে বলছি, ওনার বাড়ি হচ্ছে আমার বাসা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। 4 কিলোমিটার দূরে হলেও আমরা একসাথে কাজ করি, আর আমি ছোটবেলায় ওনার এলাকাতেই বড় হয়েছি, যার কারণে ওনার এলাকাটা আমি চিনি। উনি রাস্তার নাম বললে আমি চিনে ফেলি। তো উনি বলেছিল যে ভাই, আমার বাড়ির সামনে যে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে আমি রাতের বেলায় বাড়ি ফিরছিলাম। তো ওইখান থেকে আমার কি মনে হলো যে কোনো একটা বাতাস আমার গায়ে এসে লাগলো, কিন্তু তখন আমি কিছু বুঝতে পারিনি। আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করলাম প্রতিদিনের মতোই। আমার রাতের কাজগুলো সেরে আমি শুয়ে পড়লাম। যখন মধ্যরাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, ঠিক তখনই আমি ওযু করতে যাব। তখন আমাদের টিউবওয়েল পারে, আমরা গ্রামের মানুষ যেটা কলপার বলি, তো উনি বলছে আমাদের কলপারে আমি যখন ওযু করতে যাব, মানে পানি আনতে যাব, ঠিক তখনই আমি দেখলাম যে একটা সাদা কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে। আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, আমি এতটা ভয় পেয়েছিলাম। আমি পানি নিয়ে দৌড়ে ঘরে চলে আসি। তো এই হচ্ছে আমাদের প্রথম ঘটনা। প্রথম দিন এইভাবে চলে গেল। তো দ্বিতীয় দিন আমি অন্য একদিন, পরাপর দ্বিতীয় দিন না, কিছুদিন পর। তো কিছুদিন পর আমি যখন নামাজ পড়তে উঠব, ঠিক তখনই নূপুরের শব্দ। নূপুরের শব্দটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে এক নজর দেখতে পেলে ভালো হতো, যে কে হেঁটে যাচ্ছে আর এত সুন্দর আওয়াজ। দেখার জন্য আমি উঠলাম, বিছানা থেকে উঠে বাইরে বের হলাম দেখার জন্য, কিন্তু কেউ নেই। এক মুহূর্তের মধ্যে আমাদের ঘরের এপাশ থেকে ওপাশ ঘুরে চলে গেল। শব্দ শুনে বোঝা যাচ্ছিল যে কেউ একজন ঘরের এপাশ থেকে হেঁটে ওই দিক দিয়ে যাচ্ছে। তো আমি ওই দিনও আর কিছু দেখতে পেলাম না। তো আমি
একটু শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর আমি ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে যাওয়ার পরেই শুরু হলো আসল ঘটনা। তো ওয়াশরুমে যখন আমি বসছি কেবলমাত্র, বসার একটু পরেই অনেকেই হয়তো দেখেছেন যে পশু পাখি, বড় গরু, ছাগল, ভেড়া এগুলো জবাই করার পর যখন রক্ত বের হয় তখন ওই একটা গো গো শব্দ হয়। অ অ এরকম একটা শব্দ হয়। তো সেম একদম মনে হচ্ছিল যে আস্ত একটা গরু জবাই করেছে, তখন এরকম শব্দ হচ্ছে, ছটফটানি, রক্তের শব্দ। এরকম শব্দ শোনার পর আমার ভয়ে গলা শুকিয়ে গেল। আমি তখন বের হতে পারছিলাম, আমার হাত পা কাজ করছিল না, অবশ হয়ে গেছে। আমি কি দিয়ে কি করব? আমি ওইখানে বসে আছি আর আমার মনে হচ্ছে আমার স ঠিক সাথে আমার বাম পাশে পেছন থেকে কেউ একজন এরকম শব্দ করছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখার সাহস পেলাম না। এতটা ভয় কাজ করছিল যে আমি ঘাড় ঘুরিয়ে দেখব, এরকম সাহসটাও তখন হচ্ছিল না। আমি দরজা খুলে বেরোবো, এই সাহসটাও পাচ্ছি না যে যদি দরজা খুলে বের হই, যদি বাইরে থেকে কেউ থাকে, যদি বাইরে কেউ বসে থাকে তাহলে তো আমার অবস্থা খারাপ। তখন উম ঠিক তার ২-৩ সেকেন্ড পর টিউবওয়েল পাড় থেকে, কলপাড় থেকে পানি পড়ার শব্দ। তো আমার তখন মনে হলো যে এটা মনে হয় আমার মা এসেছে। কারণ আমার মা গভীর রাতে নামাজ পড়তে ওঠে। তখন প্রায় ফজরের ওয়াক্ত হয়ে গেছে। এরকম সময় আমার মা ফজরের নামাজ পড়ার জন্য উঠেছে। তো উঠে অজু করছে। ঠিক তখনই অ আমি বের হলাম বাথরুম থেকে। তখন আর মাকে কিছু বললাম না। তারপরে আমি রুমে চলে আসলাম। কিন্তু মা যখন অজু করছিল, অজু করার পর মা কিছু একটা দেখেছে। কিন্তু আমার কাছে বলে নাই। তো আমি তার পরের দিন আমার এক কাকা আছে, উনি ওঝা আরকি। গ্রামের মানুষ যাকে ফকির বলে, ফকির বাবা। তো উনি জিন বশ করে রাখে আরকি। উনার কাছে জিন আছে, যে জিন দ্বারা উনি মানুষের উপকার করে। তো আমি উনার কাছে গিয়ে বললাম। মাকে সাথে নিয়ে গেছিলাম। তো মা আমার সাথে গিয়ে উনার কাছে আমি ঠিক যখন বলবো যে এরকম ঘটনা ঘটেছে, ঠিক তখনই মা বলছে, "ঐদিন রাতে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে।" তো আমার ঘটনা বলার আগেই আমি মায়ের ঘটনাটা শুনলার জন্য ব্যাকুল হয়ে উঠলাম। মা আবার কি দেখলো? তো মা যখন বলতে লাগলো যে, "আমি সেদিন রাতে তুই যখন ওয়াশরুম থেকে বের হয়ে রুমে চলে গেলি, ঠিক তখনই আমি অজু করব। তখন বাইরে দেখলাম যে বাড়ির সাইডের ওদিকে বিলের মধ্যে কেউ একজন জাল তুলছে। কালো দেখা যাবে, স্পষ্ট চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু মানুষের মতো কিছু একটা জাল তুলতে যাচ্ছে। মানে এত জোরে জাল তোলা আমার বাপের জন্মে দেখিনি। আসলে গ্রামের বাড়ি কিন্তু ওই কলপার, ওয়াশরুম এগুলো একটু বাঁশঝাড়ের দিকেই হয়। ঝোপঝাড়ের দিকেই হয় বেশিরভাগ। তো আমাদেরটাও ঠিক ঐরকম। তো মা যখন অজু করবে তখন এইরকম একটা ঘটনা দেখতে পায়। তো এটা দেখে মায়ের সন্দেহ হয় যে এটা কোনো মানুষের কাজ না। একটা মানুষের পক্ষে কোনোভাবেই এত দ্রুত জাল তোলা সম্ভব না। তারপরে একা মানুষ এত রাতে পানির মধ্যে কি করছে? তো এটা বলার পর আমি আমার সাথে কি ঘটেছে এটা বলার আগেই আমার ওই ফকির চাচা তিনি সব বুঝতে পারেন, এবং তিনি আমার বলার আগে উনি বলতে শুরু করে যে, "এই ঘটনা ঘটেছিল তোর সাথে।" তো আমি তো শুনে অবাক যে কাকা কি করে জানে? যাই হোক, তিনি যেভাবেই হোক বলতে লাগলো। তারপরে তিনি বললেন যে, আমি জিজ্ঞাসা করলাম, "কাকা আমার সাথে যে এমন ঘটনা ঘটছে ও আমার পিছু নিল কিভাবে? এটা কোথা থেকে পিছু নিল?" তখন আমার কাকা আমাকে বলছে যে, "তুই আর তাল গাছে উঠিস না রস কাটতে।" আসলে আমি তাল গাছে ওই প্রফেশনাল আরকি, যারা গাছ কাটে, রস বের করে, আমি ওইরকম না। কিন্তু আমি যারা রস কাটে তাদের থেকে শুনে শিখেছি আরকি। তাল গাছের রস বের করার চেষ্টা করেছি। আমি সফল রস বের করতে। আমি ওইটাই হচ্ছে ভোরবেলা, তালের রস পাড়তে হলে কিন্তু ভোরবেলা উঠতে হয় গাছে। তো ভোরবেলা উঠতাম। তো আমার কাকা আমাকে বলতেছে, "তুই আর ভোরবেলা তাল গাছে উঠিস না।" তো এটা শুনে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। এই কথা বলছে কেন? তখন আমার কাকা বলছে যে, "তুই যখন রাতে বাড়ি ফিরছিলি সেদিন, ওই তোর গায়ে যখন বাতাসটা লেগেছিল, ঠিক তখনই এই অশরীরী আত্মা তোর পিছু নেয়।
তোর ভাগ্য ভালো, ও তোর কোনো ক্ষতি করতে পারেনি। যদি তোর ঘরের মধ্যে ঢুকে যেত তাহলে হয়তো তোর ক্ষতি করে দিত, কিন্তু কপাল ভালো যে তোর ঘরের মধ্যে ঢুকতে পারেনি। ও তোর বাড়ির বাইরেই ছিল, ওয়াশরুমে, ঘরে আশেপাশে দিয়ে ঘোরাফেরা করছিল, তোর একটা ক্ষতি করার চেষ্টা করছিল। আমি তো শুনে অবাক যে একটা বাতাস মাত্র, বাতাসের সাথে এত কিছু চলাফেরা করে। ওই দিনের পর থেকে আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করলো। আমি তারপর থেকে আর তাল গাছে উঠতাম না। দিনের বেলায় উঠতাম, কিন্তু অত সকালবেলা অন্ধকার থাকতে আর উঠতাম না। তো এইভাবে বেশ কিছুদিন হয়ে গেল। শুধু আমার সাথে না, আমার দাদি ছিল, দাদির কাছেও জিন বশ করা ছিল। আমার দাদি একটা জিন বশ করে রেখেছিল, সেই জিনের পায়ে নূপুর ছিল। এই যে ঘুগরি বলে আর কি, গ্রামের মানুষ ঘুগরি বলে, ঝুনঝুনি, যেটা নূপুরের শব্দ হয়, ওইটা বাধা ছিল, যার কারণে শব্দ হতো। আমি সেদিন যে একটা শব্দ শুনতে পাই, সেটা আসলে আমার ওই দাদির বশ করা জিন। আমি পরে জানতে পারলাম সেটা। এত সুন্দর আওয়াজ আমি কখনো শুনি নাই। তো এভাবে আমি যখন এই সব কিছুর মধ্যে থেকে, বিপদ থেকে বেরিয়ে আসলাম, তখন মনের কাছে একটা শান্তি লাগতে লাগলো। কিন্তু ভয় তখনও শেষ হয় নাই, যে এখনও যদি আমার পিছনে, আসলে আমার সাথে ঘটে যাওয়ার পরেও আমার আশেপাশে মানুষদের সাথে এমন ঘটনা আরও ঘটেছে, যার কারণে আমি এখন আর সাহস পাই না ওই গাছে উঠতে। তো এই কথাগুলো বলেই তিনি আমার সাথে কথা বলা শেষ করে দেয়। তারপরে আমি আর তাকে জিজ্ঞাসাও করি না যে ভাই পরবর্তীতে কোনো সমস্যায় হয়েছে কিনা। তো তিনি আমার কাছে যখন জিজ্ঞাসা করে, ভাই তোমার সাথে কিছু ঘটেছে কিনা, তখন আমি তাকে বললাম যে ভাই আমার সাথে কিছু ঘটেনি, কিন্তু আমার ভাইয়ের সাথে ঘটনা ঘটেছিল, সেটা একেবারে ভয়ঙ্কর ঘটনা। তো তিনি আমার কাছে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনার ভাইয়ের সাথে কি এমন ঘটেছিল, একটু বলেন তো। আসলে তার বাড়ির রাস্তা আমি চিনি, আমার বাড়ির রাস্তা সেও চেনে। তো আমার ভাইয়ের সাথে কি ঘটনা ঘটেছিল, এই ঘটনা বলার আগে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। সেটা আপনারা যারা ভূতের এফএম শোনেন, ভূতের গল্প শোনেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই। একটা ভিডিওতে আমি দেখলাম যে অনেক বড় একটা চ্যানেল, যেখানে অনেক বড় বড় ভূতের গল্প আপলোড করা হয়, অনেক দর্শক সেখানে ভূতের গল্প শোনে এবং অনেক সাবস্ক্রাইবারও আছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা কমেন্ট করেছে ভিডিওতে, ভাই এখন আর ভূতের গল্প শুনে মজা পাই না, খালি অ্যাড আর অ্যাড। তো আমি তাদেরকে বলবো যে ভাই আপনি যদি এই অ্যাড থেকে বাঁচতে চান, মানে অ্যাড ছাড়া যদি গল্প শুনতে চান বা অ্যাড কম হবে এরকম গল্প শুনতে চান, তাহলে এই টিপসটা কাজে লাগাতে পারেন। সেই টিপসটা হলো যে ইউটিউবে যারা নতুন গল্প শুরু করেছে, আপনি দেখবেন তার চ্যানেলে ঢুকে যে সে কবে থেকে গল্প শুরু করেছে এবং তার সাবস্ক্রাইবার কত। যদি দেখেন যে 50,000-এর কম বা তারও কম, গল্পগুলো শুনতে বেশ ভালোই লাগে, তাহলে আমি রেকমেন্ড করব যে আপনি ওই চ্যানেলের গল্পগুলো শুনেন। কারণ ওইটা নতুন চ্যানেল, আর নতুন চ্যানেলে অ্যাড কম আসে। আর বিশেষ করে সব থেকে নতুন চ্যানেলে ধরেন আপনার 20 থেকে 30টা বা 50টা এরকম ভিডিও আপলোড করা হয়েছে, অল্প 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 করে 10 মিনিট 15 মিনিট এভাবে ছোট ছোট গল্প। তো সেই চ্যানেলের গল্পগুলো শুনলে আপনার অ্যাড আসবে না, কারণ যে চ্যানেলে মনিটাইজ অন হয় না সেই চ্যানেলে কোনো অ্যাড আসে না, আর যে চ্যানেলে মনিটাইজ অন হয় সেখানে অনেক অ্যাড আসে। আর ছোট চ্যানেলে যদি মনিটাইজ অন হয়েও থাকে, তবে তার চ্যানেল ছোট হওয়ার কারণে ওরকম অ্যাড আসে না। আর বড় চ্যানেলে অনেক অ্যাড আসে, যার কারণে আপনাদের গল্প শুনতে বিরক্ত লাগে। তো আমি বলছি, মানে আমার চ্যানেল থেকে গল্প শুনতে হবে বিষয়টা এমন না। আপনার যে চ্যানেল থেকে ভালো লাগে, যার গল্প আপনার শুনতে ভালো লাগে, আপনি তার চ্যানেল থেকেই গল্প শুনেন। এটা আমি ট্রিক্স বললাম আর কি, আপনারা যদি চান তো এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন। তো আমার ভাইয়ের সাথে কি ঘটেছিল সেটা এখন বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো ঘটনাটা ঘটেছিল সম্ভবত 2019 থেকে 20 সাল এমনই হবে। তো আমাদের বাড়ি থেকে বাজার প্রায় 2 কিলো এর বেশি হবে, রাস্তা দিয়ে গেলে 2 কিলো লাগবে। আর আমরা তো গ্রামের মানুষ, আমরা এই মাঠের মধ্যে দিয়ে যেতে
অভ্যস্ত আর কি। এটা আমাদের জন্য শর্টকাট। পায়ে হেঁটে গেলে, মাঠের মধ্যে দিয়ে গেলে বাজারে যেতে 5 থেকে 7 মিনিট লাগে। তো আমার ভাই তখন টিভি, মোবাইল এগুলো সারতো বাজারে। সারতো বলতে কি, তখন নতুন কাজ শিখতেছে। তো কাজ শেষ করে রাতের বেলা একা একা বাড়ি আসতো। তো একদিন অনেক রাত হয়ে গেছে, আর গ্রামের মানুষের কিন্তু রাত 11টা বাজলে গভীর রাত হয়ে যায়। 11টার সময় দেখবেন যে গ্রামের মানুষ সব ঘুমিয়ে গেছে, লাইট সব বন্ধ হয়ে গেছে। তো রাত 11টার দিকে আমার ভাই তখন একা হেঁটে আসছে। মাটির রাস্তা, দুই পাশে ধান ক্ষেত। তখন ধানের সিজন, বর্ষার সিজন, ধান খেতে পানি আছে। তো ওই মাঠের মধ্যে যে ধান ক্ষেত, দূরে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত দেখা যায়, বাড়িঘর দেখা যায় না, একদম ফাঁকা। আর ওই রাস্তাতে কোনো গাড়ি ঘোড়া চলাচল করে না, ওইটা শুধু পায়ে হাঁটার জন্য। মাঝে মধ্যে দিনের বেলা দেখা যায় 2-1টা সাইকেল যাওয়া আসা করে, তাছাড়া ওইখানে মানুষ পায়ে হাঁটা ছাড়া কোনো রিক্সা, ভ্যান, যে কোনো বড় গাড়ি ওইখান দিয়ে যাওয়া আসা করে না। তো ওই রাস্তার মাঝখানে যখন আসে, তখন আমার ভাই দেখতে পায় ধান ক্ষেতের মধ্যে কিছু একটা হাঁটছে, শব্দ করছে। তো সে লাইট মারে, কিছু দেখা যায় না। সেভাবে হয়তো শেয়াল টেল হবে, এরকম কিছু একটাই হবে। তো যখন লাইট মারে তখন আর কিচ্ছু দেখা যায় না। আবার হাঁটা শুরু করে। আবার হাঁটতে হাঁটতে আর একটু এগোয় সামনে, তখন মনে হয় যে পিছন দিয়ে কেউ হেঁটে ধান ক্ষেতের মধ্যে নেমে যাচ্ছে। পেছন ফিরে তাকায়, তখন আর কেউ নেই। এভাবে 2-3 বার হওয়ার পর এত জোরে শব্দ হলো যে মনে হচ্ছে ধান ক্ষেতের মধ্যে 3-4টা শিয়াল মারামারি করছে। এত জোরে জোরে পানির শব্দ হচ্ছে, আর ধান খেতে কিন্তু শব্দ হয়, একটা খচখচানি শব্দ হয়। এত জোরে জোরে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে 3-4টা শিয়াল একসাথে মারামারি করছে। তখন লাইট মারার সাথে সাথে দেখা গেল একটা মানুষ, কিন্তু মানুষের মাথা নেই। মানে এই জিনিসটা দেখার পর আমার ভাই আর ওইখানে স্থির থাকতে পারেনি, সে দৌড়ে বাড়ি চলে আসে। তখন প্রায় বাড়ির কাছে কাছে চলে আসছিল, তখন দৌড়ে বাড়ি চলে আসে। বাড়িতে ঢুকবে ঠিক তখনই তার বন্ধুদের সাথে দেখা। তারা বলে, কিরে এভাবে দৌড়েছিস কেন? তাদের কাছে ঘটনা খুলে বলে যে এই ঘটনা ঘটেছে। তখন তারা বলে যে তুই হয়তো ভুল দেখেছিস, আর ওই রাস্তা দিয়ে মাঝে মধ্যে অনেক নেশাখোর থাকে, যারা নেশা করে ওইখানে। তুই হয়তো কোনো নেশাখোর দেখেছিস, রাত হয়ে গেছে তো হয়তো ঝাপসা দেখেছিস কিছু, চল তো গিয়ে দেখি। তখন বেশ কয়েকজন মিলে এসে খোঁজাখুঁজি করে, কিন্তু কোনো কিছুই পায় না। ধান খেতে পানি ছিল, কিন্তু পানির মধ্যে যদি কেউ হাঁটে তাহলে কিন্তু পানি নড়াচড়া করবে এবং পানি ঘোলা হয়ে যাবে, কিন্তু কোনো কিছুই দেখা যায় না। সেদিনের পর থেকে আমার ভাইয়ের গায়ে জ্বর চলে আসে। এই ঘটনাটা আমি তাকে বললাম, তখন সে একটু ভয় পেয়ে গেল যে এরকম হয় যে মাথা কাটা মানুষ ধান খেতে মধ্যে হাঁটাচলা করে। উনি আমাকে বলছে, ভাই এখন কি শোনালেন, আমি কিন্তু ওই রাস্তা দিয়েই বাড়িতে যাওয়া আসা করি। তখন আমি তাকে বললাম যে ভাই দেখেন, ভয় হচ্ছে মানুষের মনের মধ্যে। আপনি যদি সাহস করে যান তাহলে হয়তো আপনার কিছু হবে না, কারণ ভূত, প্রেত, অশরীরী আত্মা এগুলো কিন্তু মানুষের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু সব সময়ের জন্য না। আপনি যদি ওর কোনো ক্ষতি করেন তাহলে ও আপনাকে ক্ষতি করবে, তাছাড়া ও কখনোই আপনার ক্ষতি করার চেষ্টা করবে না। ও আপনার থেকে এড়িয়ে চলার চেষ্টা করবে। আর আপনি যখন ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করবেন, তখন আপনি একটা টর্চ লাইট অবশ্যই রাখবেন, যাতে আপনার সমস্যা কম হয়। আর এখন ওই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে ওরকম একটা অসুবিধা হয় না, কারণ ওই রাস্তার মাথায় একটা দোকান হয়েছে। সে দোকানে সব সময় না থাকলেও বেশিরভাগ সময় ওই দোকানে মানুষজন বসে থাকে, আর অনেক রাত পর্যন্ত বসে থাকে। এই জন্য এখন আর ওইরকম সমস্যা হয় না। এইভাবে আমরা গল্প করলাম ওই দিন, আমরা দুইজন। আর তিনি আমাকে বলেছিল যে ভাই এই ঘটনাগুলো কিন্তু কাউকে বললেন না। আমি তখন ওনাকে বললাম যে ভাই, আপনার এই ঘটনা আমি যদি রেকর্ড করতাম তাহলে ভালো হতো। আমার ইউটিউবে চ্যানেল আছে, আমি এই গল্পগুলো মানুষের কাছে শেয়ার করলে মানুষের শুনতো। আর আপনি যেভাবে বললেন আমি তো আপনার মতো গুছিয়ে বলতে পারবো না। উনি তখন বলল যে তাইলে আগে বলতাম, আমি শুরু থেকে বলতাম, তুমি রেকর্ড করতা। তারপর আমি বললাম যে যা হওয়ার হয়ে গেছে, আমি যতটুকু পারি যেভাবে পারি সেভাবে গল্পগুলো গুছিয়ে সাজিয়ে
উপস্থাপনা করার চেষ্টা করব। তো আপনি যদি অনুমতি দেন তো আপনার গল্পটা আমি শেয়ার করতে পারি। উনি বললেন অবশ্যই, গল্পটা শেয়ার করার কোনো সমস্যা নেই। তো আমি এই যে আজকে আপনাদের মাঝে গল্পটা শেয়ার করলাম। তো যদি এরকম ঘটনা আপনার সাথেও ঘটে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপ ইমেইলে মেসেজ করতে পারেন। আমি আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো পরবর্তীতে শোনানোর চেষ্টা করব। আপনার যদি গল্প লিখতে অনেক সময় লাগে, যদি মনে করেন লিখতে গেলে আমার সময় লাগবে, তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপে এসে আপনি ভয়েসের মাধ্যমে সুন্দর করে বলতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার গল্পগুলো সাজিয়ে গুছিয়ে বলানোর জন্য। তো নতুন গল্প যতদিন না আসতেছে সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এখন থেকে প্রতি সপ্তাহে 3টে করে গল্প থাকবে। কোন 3 দিন গল্প থাকবে সেই 3 দিন আপনি হয়তো কাজে ব্যস্ত থাকবেন, এর জন্য গল্প আপলোড হওয়ার সাথে সাথে যাতে আপনার কাছে চলে যায় সেজন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি এমন একটা গল্প শোনাতে যাচ্ছি যে গল্পটা শুনলে আপনার গায়ের কাঁটা দাঁড়িয়ে যাবে। তো গল্পটি যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি। তবে বলে রাখি, গল্পটির নাম দেয়া হয়েছে হারিয়ে যাওয়া পথ। এটা হচ্ছে প্রথম অধ্যায়। এই গল্পটিতে 6টি অধ্যায় করা হয়েছে, যার প্রথম অধ্যায় হারিয়ে যাওয়া পথ। আমি একে একে 6টি অধ্যায় আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা ধৈর্য সহকারে গল্পটি শুনতে থাকুন। রাত তখন প্রায় 11টা। শরতের হালকা শীত নেমেছে। আকাশের ওপরে পূর্ণিমার চাঁদ ঠিক যেন ধোয়া তুলোর মতো ভেসে আসছে। শান্ত, নীরব, অন্ধকারে ডুবে থাকা গ্রাম শালবন। এই গ্রামে নতুন এসেছে আরমান নামে এক তরুণ শিক্ষক। শহর থেকে পালিয়ে সে শান্ত একটি জায়গায় থাকতে চেয়েছিল, কিন্তু সে জানতো না এই শান্ত গ্রামের বুকের ভিতর লুকিয়ে আছে কয়েকশো বছরের এক অদ্ভুত অভিশাপ। সেদিন প্রথম রাতেই ঘটল অদ্ভুত ঘটনা। স্কুলের পেছন দিকে বাসার পথে হাঁটতে হাঁটতে সে শুনল কারো কান্না, মেয়েলি কণ্ঠ, ভেঙে ভেঙে ওঠা কণ্ঠ, ভেঙে ভেঙে কান্না করছে। চারদিক অন্ধকার, রাস্তা ফাঁকা। আরমান থেমে গেল। কে কে কাঁদছে? উত্তর নেই, কিন্তু কান্না থামে না, বরং কাছে আছে, আরো কাছে, আরো কাছে। হঠাৎ শূন্য মাঠ থেকে বাতাসের ঝাপটা উঠে এলো। আরমানের হাতে থাকা টর্চ নিভে গেল। আর ঠিক সেই মুহূর্তে তার পেছন থেকে খুব কাছে, এতটাই কাছে যেন কেউ একদম কানের পাশে মুখ এনে ফিস ফিস করে বলল, ফিরে যাস না, ফিরে আয়। আরমান ঘুরে দাঁড়াতেই টর্চ এক ঝলক আলো দিল। আলোয় পথ দেখল কেউ নেই, কিন্তু মাটিতে লম্বা এক ছায়া পড়ে আছে। তার নিজের ছায়া নয়, কারো দাঁড়িয়ে থাকার ছায়া। আর সেই ছায়ার মাথা নেই। এ গল্পের দ্বিতীয় অধ্যায়, যা গল্পের মোড় ঘুরিয়ে দিতে চলেছে এবং গল্পটি আরো গভীরে নিয়ে যাচ্ছে। নীলকুঠির রহস্য। পরদিন সকালে গ্রামের লোকজন অদ্ভুত আচরণ করলো। আরমান যেই কান্নার কথা বলল, সাথে সাথে তারা চুপ হয়ে গেল। গ্রামের একজন বৃদ্ধ নাসির আলী বলল, বাবা, রাতের শব্দ কখনো তাড়া করতে নেই। যেদিন তুই বেশি শুনবি সেদিন সেদিন তোর পালা। আরমান হাসল, গল্প ভেবে উড়িয়ে দিল। কিন্তু এরপর স্কুলের কয়েকজন ছাত্র বলল, স্যার, আপনাকে নীলকুঠির রাস্তা দিয়ে যাওয়া যাবে না, ওখানে নিশি থাকে। আরমান জিজ্ঞেস করলো, নীলকুঠি আবার কি? এক ছাত্র খুব আস্তে বলল, নীল জমিদারের কুঠি। সেখানে এক মেয়েকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। তার কান্নার শব্দ আজও শোনা যায়। আরেক ছাত্র বলল, যে শুনে সে আর বাঁচে না স্যার।
আরমান হাসলো, ধুর এসব গল্প। কিন্তু রাতে বাড়ি ফেরার সময় সেই একাই আসছিল, তার পাশে কেউ ছিল না। সেদিন রাতে শুনতে পেল সেই একই কান্না আবার শোনা গেল। আরমান এবার ভয় পেল না, ঠিক করলো আজ সে দেখবেই কে এমন করছে, সে দেখেই ছাড়বে। কান্নার শব্দ যেদিক থেকে আসছে সে সেই দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে গিয়ে পড়ল এক বিশাল ভগ্নপ্রায় ইটের বাড়ির সামনে। লোহার গেট ভাঙা, লতাপাতা পুরো বাড়ি ঢেকে রেখেছে, মনে হয় বহু বছর ধরে কেউ পা রাখেনি। এটাই নীলকুঠি। কান্নার শব্দ এ বাড়ির ভেতর থেকে আসছে। হঠাৎ গেটটা নিজে থেকেই ক্যাচ শব্দে খুলে গেল। আরমানের শরীর কেঁপে উঠল, কিন্তু পিছিয়ে গেল না। সে ভেতরে ঢুকতেই দরজা ধাম করে বন্ধ হয়ে গেল। এবার গল্পের নতুন মোড়, তৃতীয় অধ্যায়, জীবন্ত ছায়া। নীলকুঠির ভেতরে অন্ধকার, বাতাস নেই, ধুলো আর পচা গন্ধ মিশে আছে। দেয়ালে টর্চের আলো ফেলতেই দেখা গেল পুরনো ছবি, জমিদার, তার স্ত্রী, চাকর বাকর, আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক কিশোরী, চোখে ভয়, মুখে রক্তের দাগ। ছবির নিচে লেখা নীলা। হঠাৎ টর্চের আলো কাঁপতে লাগলো। ছবির কিশোরীর চোখ স্বাভাবিক নেই, ঠিক আরমানের দিকে তাকিয়ে আছে। তারপর হালকা ঠান্ডা বাতাস বইল, বাতাসের সাথে ভেসে এলো মেয়ের কণ্ঠ, আমাকে বাঁচাও। আরমান টর্চ নিচে ফেলল। দেয়ালের কোণে দাঁড়িয়ে আছে একটি সাদা পোশাক পরা মেয়ে, চুল কাঁধের উপর ছড়ানো, মুখ ফ্যাকাশে, চোখ লাল। আরমান জিজ্ঞেস করলো, তুমি কি? মেয়েটি আস্তে আস্তে বলল, আমি নীলা। তারা আমাকে মেরে ফেলেছিল, জীবন্ত কবর, আমাকে মুক্ত করো। আরমান বিস্মিত, কিন্তু আমি কি করে তোমাকে মুক্ত করব? নীলা বলল, আমাকে যেখানে কবর দেওয়া হয়েছিল আমাকে সেখানে নিয়ে চলো, আমি পথ দেখাবো। কথা শেষ হতেই মেয়েটি ঝাপসা হয়ে বাতাসে মিলিয়ে গেল। পরদিন রাত গ্রামের পেছনের বনে এক জায়গায় নীলা আরমানকে নিয়ে এলো। সেখানে মাটির নিচে পাথর দিয়ে ঢাকা একটি জায়গা। কেউ অনেক বছর আগে কিছু লুকিয়ে রেখেছিল। নীলা বলল, এখানেই তারা আমাকে গিয়েছিল। আরমান কাঁপতে কাঁপতে মাটি খুঁড়তে লাগলো। মাটি সরতেই দেখা গেল একটি ছোট্ট বক্স খুলতেই একটি পুরনো নোটবুক, এক টুকরো নীল রঙের ফিতা আর শুকিয়ে যাওয়া রক্তের দাগ। নোটবুকে লেখা, নীল জমিদারের পাপের সাক্ষী নীলা। যে এই কবর খুঁজে পাবে, নীলকুঠির অভিশাপ তার ওপর নেমে আসবে। তারপরই জঙ্গলের চারিদিক থেকে অদ্ভুত শব্দ উঠল, হু হু, ফিসফাস শব্দের মতো শব্দ। অন্ধকার, গাছের ফাঁক দিয়ে লাল চোখগুলো জ্বলে উঠল। নীলা বলল, দৌড়াও। আরমান পেছন ফিরে তাকাতেই দেখল ছায়ার মতো অসংখ্য আকৃতি চারিদিকে ঘিরে ফেলেছে, যেন তারা মৃত প্রহরী, যারা নীলকুঠির গোপন কেউ জানতে পারলে তাকে আর বাঁচতে দেয় না। এরপর পঞ্চম অধ্যায়, যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে, জমিদারের প্রত্যাবর্তন। আরমান দৌড়াতে দৌড়াতে আবার নীলকুঠিতে এসে ঢুকলো। ভেতরে ঢুকতেই দরজাগুলো সব বন্ধ হয়ে গেল। বাড়িটা কাঁপতে লাগলো। দেয়াল থেকে ধুলো পড়ছে, কোথাও কেউ নেই, কিন্তু পায়ের শব্দ, অনেক মানুষের পায়ের শব্দ। এক সময় বাড়ির ভেতরে গভীর গর্জন শোনা গেল, কে আমার অভিশাপ খুলে ফেলেছে। আলো নিভে গেল। বন্ধ দরজার ওপাশে দাঁড়ালো এক বিশাল ছায়া। ভয়াল কণ্ঠ, আমি নীল জমিদার, আমার কুঠিতে কেউ বাঁচে না। ঠিক তখনই নীলা উপস্থিত হলো, তার চোখে আগুনের মতো জ্বালা। তুই আমাকে মেরেছিলি, আজ তোর পরিণতি। বাড়িতে ঝড় উঠল,
জমিদারের ছায়া সাদা ধোয়ার মতো ঘুরে ঘুরে ছটফট করতে লাগলো। চিৎকার, হাহাকার, গর্জন। আরমান মাটিতে পড়ে গেল। বাড়ির দেয়াল ফেটে আগুনের মতো লাল আলো বের হচ্ছে। বাড়ির ভেতরের প্রত্যেকটি দরজা একসাথে বিকট শব্দে ভাঙতে লাগলো। হঠাৎ নীলা আরমানের হাত ধরে বলল, সময় নেই, বাইরে চলো। আমার মুক্তি হয়েছে, কিন্তু তুই থাকলে মরবি। নীলা আমাকে ঠেলে বাইরে বের করে দিল। আর ঠিক সেই মুহূর্তে নীলকুঠি পুরোপুরি ভেঙে পড়ল। ধুলো, ধ্বংস, অগ্নি সবকিছু মিলিয়ে একটি শব্দ আর শোনা গেল না। নীলার আত্মা তৃপ্তির হাসি হেসে ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। সব শান্ত, সব শেষ, সব মুক্ত। শেষ অধ্যায়, নীলকুঠির ধ্বংসাবশেষ। পরের দিন ভোরে গ্রামবাসীরা এসে দেখে পুরো নীলকুঠি নেই, শুধু ধ্বংসাবশেষ। আরমান চুপচাপ দাঁড়িয়ে আছে, তার হাতে রক্ত মাখা নীল ফিতা। গ্রামবাসীরা ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কি কি হয়েছে? আরমান বলল, অভিশাপ শেষ, নীলার আত্মা মুক্ত। এই গ্রামে আর কেউ কান্না শুনবে না। সেদিন রাত থেকে লালবন গ্রামে আর কোনো নিশির কান্না শোনা যায়নি। কিন্তু অনেকে বলে, পূর্ণিমা রাতে যদি নীলকুঠির ধ্বংসাবশেষের কাছে দাঁড়াও, ঠান্ডা বাতাসে এক মেয়ে আসতে বলে। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মধ্যরাতে নাম না জানা কিছু আত্মা জেগে ওঠে, যাদের না আছে কবর, না আছে মুক্তি, না আছে মানুষের মতো মৃত্যু। আজ আমি যে গল্পটা বলতে যাচ্ছি, এটা কোনো সাধারণ ভূতের গল্প না, এটা পিশাচের গল্প। যে মানুষ ছিল, কিন্তু মৃত্যুর পর সে আর মানুষ থাকতে পারেনি। লোকমুখে শোনা যায়, পিশাচরা আলোয় আসে না, তারা আসে নিঃশব্দে, কখনো ছায়া হয়ে, কখনো কণ্ঠস্বর হয়ে, আবার কখনো একেবারে আপন মানুষের মুখ নিয়ে। এই গল্পটা শোনার আগে একটা কথা মনে রেখো, পিশাচ কখনো সামনে দাঁড়িয়ে ভয় দেখায় না, সে ভয় ঢুকিয়ে দেয় মাথার ভেতরে। আর একবার যদি সে তোমার নাম ধরে ডাকে, তাহলে বুঝবে এই গল্পটা আর শুধু গল্প নেই। তো বন্ধুরা, আমি আপনাদেরকে শোনাতে চলেছি একটা পিশাচের গল্প। তো গল্পটি আমি শুরু থেকে বলার চেষ্টা করব, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। প্রথম থেকে যদি না বলা হয়, কোনো কিছুই ভালো লাগে না। এজন্য আমি একটু প্রথম থেকেই শুরু করতে চাই। মাঝখান থেকে আপনাকে আকর্ষণ বাড়ানোর জন্য যদি আমি ইন্ট্রো দিয়ে শুরু করি, তাহলে কিন্তু ভালো লাগবে না। এজন্য শুরু থেকে বলছি, এজন্য ধৈর্য সহকারে শুনতে থাকুন। একটা যুবক, মানে ইয়াং জেনারেশনের একটা ছেলে, একটা মেয়ে, তারা দাম্পত্য জীবন শুরু করে আর কি। নতুন অল্প দিন বিয়ে করেছে। তো ছেলেটা হচ্ছে চাকরি করে। তো চাকরির ক্ষেত্রে তাকে অনেক দূরে থাকতে হয়। তো যেহেতু নতুন বিয়ে করেছে, তাই বউকে নিয়ে সে ওই গ্রামে যায়। তো শহর থেকে সে গ্রামের বাড়িতে, মানে গ্রামের বাড়িতে না, মানে গ্রামে তার পোস্টিং হয়, সেখানে চাকরির জন্য গ্রামে আসে, বউকে নিয়ে আসে সাথে করে। তার অফিসটা ছিল হচ্ছে গ্রামের মধ্যে, গ্রামের ভেতরে একদম, মানে গ্রামের একটা ফাঁকা মাঠ, ওইখানে তার অফিস আর কি। মাঠের মধ্যে তারা যেখানে থাকতো, ওইখানে হচ্ছে টিনের ঘর, টিন শেডের ঘর। তো 4টা রুম, তার মধ্যে ওইখানে একটা অফিস, আর অফিসের কলিগরা থাকতো, অফিসের কর্মচারীরা থাকতো অন্য পাশে। ওই 4টা রুমের পাশেই ছিল হচ্ছে পুকুর। তো ওই পুকুরের পানি দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া, গোসল, রান্না বাড়া সব হতো ওই পুকুরের পানি দিয়ে। তো ওই পুকুরের পাড়ি দিয়ে হচ্ছে রাস্তাটা, ওই ছেলেটা যেখানে ভাড়া থাকতো আর কি, অফিসের কাজের সুবাদে যেখানে থাকতে হয়। তো ওই এলাকায় একটা জিনিস কি, ওইখানে ইলেকট্রিসিটি নেই। তারপরে বিশুদ্ধ পানি, যেটা মানে ছেলেটা যখন যায়, তখন সে গিয়ে দেখতে পায় যে আসলে পানি, বৈদ্যুতিক সিস্টেম, মানে এরকম একটা নাগরিক সুবিধাও তারা পায় না এখানে। সেখানে থাকাটা একটু কষ্টকর, কিন্তু কিছু করার নেই। এদিকে বিয়ে করছে নতুন,
তারপর হচ্ছে চাকরিটাও নতুন, হাতছাড়া করতে যাচ্ছে না, বাধ্য হয়ে সেই গ্রামে আসতে হয়। তো ওই গ্রামে ছেলেটার যে অফিসটা ওইখানে মানে মাঠের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাইতে হইতো অফিসে, বেশি দূরে না হলেও খুব একটা কাছেও না। তো ওই অফিসে যাইতে হলে গাড়ি ঘোড়ার তো কোনো সিস্টেম নাই, মাঠের মধ্যে দিয়ে তো পায়ে হেঁটে যেতে হতো। তো একদিন মানে ছেলেটার বউ আর কি, তো তখন হচ্ছে ভাদ্র মাস, তো একা একা রুমের মধ্যে থাকতে থাকতে আর কি আর কতক্ষণ থাকা যায়, তো ভালো লাগে না, তার সঙ্গীও নেই, একা একা দম বন্ধ হয়ে আসার মতো। তো তার মানে যেখানে থাকতো তার পাশে হচ্ছে রান্নাঘর, তো এখানে রান্না করার জন্য এক বৃদ্ধা মহিলা থাকতো, সবাই তাকে খালা বলে নানি বলে ডাকতো। তো ছেলেটার বউ সে নানির কাছে গিয়ে বসতো, রান্নাঘরে গিয়ে বসলে নানি বিড়বিড় করে কি যেন বলতো, মনে হতো যে সে বিরক্ত হয়েছে। ছেলেটার বউ তার কাছে গিয়ে বসলে সে মনে করতো যে সে বিরক্ত হচ্ছে। এটা যখন ছেলেটার বউ বুঝতে পারে, তারপর থেকে আর কি ওইখান থেকে উঠে চলে আসে। কিন্তু সেই বা করবে কি, একা একা কতক্ষণ বসে থাকা যে রুমের মধ্যে। তো একদিন এভাবে করার পর তো ছেলেটার বউ ওইখান থেকে উঠে চলে আসে। তো ওই দিন হচ্ছে অন্ধকার, তো ছেলেটা আসতেও দেরি করতেছে, রাত হয়ে গেছে। ওইখান থেকে আসতে অফিসের কাজ বাজ শেষ করে আসতে আসতে মানে রাত 10টা বেজে যেত। আর রাত 10টা বাজা মানে ওই গ্রামের মধ্যে মনে হতো যে মাঝরাত, রাত 12টা এরকম একটা অবস্থা হয়ে যেত। তো তখন রাত যখন 10টা বেজে গেছে, অফিসের কাজে ছেলে এদিকে ব্যস্ত, এদিকে ওর বউ বাসার মধ্যে একা, আবার প্রতিবেশীও নাই ওইখানে, মানে যে কয়েকটা ঘর বাড়ি থাকবে, প্রতিবেশী থাকবে সেরকমও নাই, এরকম একটা অবস্থা। তো ওই দিন মানে চারপাশটা এত অন্ধকার যেন কিছু দেখা যাচ্ছে না। আর সন্ধ্যা হলে ওইদিকে আবার জোনাকি পোকা দেখা যাইত সন্ধ্যার পর, কিন্তু ওই দিনে জোনাকি পোকাগুলোও দেখা যাচ্ছে না, এত অন্ধকার। আবার টিনের চালের উপরে একটা বাঁশ পড়ে আছে, মানে ওই বাঁশটা বাতাস, হালকা বাতাস হলে শব্দ হইতো, কিন্তু ওই দিনে বাঁশেরও কোনো শব্দ হচ্ছে না। একেতে ঘুটঘুটে অন্ধকার, তারপরে নীরব, মানে এত নীরব যে ফিস ফিস করে যদি কথা বলা যায় বা জোরে নিঃশ্বাস নেওয়া যায়, মানে এই নিজের নিঃশ্বাসটাই নিজের কানে এসে লাগে, এত নীরব। তো ওই দিন হচ্ছে প্রচুর গরম, মানে এদিকে তো ইলেকট্রিসিটি নেই, গরম। এখন ওই কি আর করার, জানালা দরজা তো খুলতেই হবে। সে বাধ্য হয়ে মেয়েটা জানালা খুলে দেয়। তো ঘরের মধ্যে লাইটের সিস্টেম নেই, তো হারিকেন জ্বালাইতো, টিপ টিপ করে হারিকেনে আলো জ্বলতেছে, ওইটাই হচ্ছে একমাত্র ভরসা আলো দেওয়ার জন্য। হারিকেন জ্বালিয়ে মেয়েটা বসে আছে। জানালা খোলার পরে সে দেখতে পেল যে জানালার ওইখানে কালো একটা মানে কালো ধোয়ার মতো একটা জিনিস মনে হচ্ছে, মানে অন্ধকার তো, তারপরেও মনে বোঝা যাচ্ছে যে কালো কিছু একটা এগিয়ে আসছে, মানে আস্তে আস্তে বড় হতে যাচ্ছে। তো যখন জানালার কাছে আসলো তখন দেখতে পেল যে দুইটা সাদা চোখ, একদম ধবধবে সাদা চোখ জ্বলতেছে, মানে তার কাছে এগিয়ে আসতেছে ওই কালো ছায়াটা। তো এইরকম দেখতে দেখতে হঠাৎ করে একটা বাতাস তার শরীরে এসে লাগলো, মানে এমন অবস্থা মনে হচ্ছে যে তাকে আঁকড়ে ধরার চেষ্টা করতেছে। তো মেয়েটার কি ঘরের মধ্যে হাঁটা চলা করে, আর মনে হচ্ছে যে তার ঘাড়ের উপরে কিছু একটা ভর করছে, ভারী মনে হচ্ছে। তো এইভাবে কিছুক্ষণ মেয়েটা ছটফট করার পরে মেয়েটা বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তো বেরিয়ে যাওয়ার পরেও মেয়েটা পিছু ছাড়ছে না, সে অন্ধকার ছায়াটা, সে যেখানে যাচ্ছে ওইটাও তার পিছন পিছন যাচ্ছে, আর মনে হচ্ছে তার ঘাড়ের উপরে চেপে বসতেছে। তো মেয়েটা ওই গ্রামের ভেতরে, তো আমি তো আগেই বললাম যে ওইখানে গাড়ি ঘোড়ার সিস্টেম নেই, অফিসে যাইতে হয় পায়ে হেঁটে মাঠের মধ্যে দিয়ে। তো মেয়েটাও ওইখান থেকে বেরিয়ে মানে যাতায়াতের যে রাস্তা সেখান দিয়ে সে যাতায়াত করতে মানে যাওয়া শুরু করছে, অফিসের দিকে রওনা দিছে। তো ওইখানে যাইতে যাইতে জঙ্গল টঙ্গল বাঁশঝাড় এর মাঝ দিয়ে সে চলে যাচ্ছে হারিকেনের আলো জ্বালিয়ে।
আর ওই জিনিসটা তার পিছু ছাড়ছে না। তো হঠাৎ করে যখন বাঁশ ঝাড়ের কাছে আসে তখন ওই কালো ছায়াটা তাকে এমনভাবে আঁকড়ে ধরে, মনে হচ্ছে তার হাড়গোড় সব এক জায়গায় হয়ে যাচ্ছে, এমন একটা অস্বস্তিকর যন্ত্রণা। এটা হওয়ার পরে তার হাতে যে হারিকেনটা ছিল সেটা মাটিতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে হারিকেন যে কাঁচটা থাকে ওই কাঁচটা ভেঙে যায়, ভেঙে মানে কেরোসিনের যে তেলটা ওইখানে ছাড়ায় যায়, ধাপ করে আগুন জ্বলে ওঠে। জ্বলার পরে কিছুক্ষণের ভিতরে আবার সে আগুনটা নিভে যায়। তো নিভে যাওয়ার পরে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান হওয়ার আগে ওই মেয়েটা শুনতে পাচ্ছিল যে যখন মাটিতে পড়ে যায়, জ্ঞান হারায়নি, মাটিতে পড়ে যায়, তখন শুনতে পাচ্ছিল ওই বৃদ্ধা মহিলার কথা। বৃদ্ধা মহিলা বলতেছে যে, কি এমন করলি? মেয়েটা একলা ছিল ঘরে, একলা পেয়েও কিছু করতে পারলি না, উঠাই নিয়ে আসতে পারলি না মেয়েটারে। এই কথাটা ওই মেয়েটা শোনে। তখন হচ্ছে মেয়েটা জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পরে যখন তারপরে জ্ঞান ফিরে, তখন দেখে যে সে রুমের ভিতর আছে, তার স্বামী আছে এবং অফিসের কলিগ আছে 3-4 জন তার চারপাশে বসে আছে। তখন আর একটা ব্যক্তিকে দেখতে পায় যে বড় বড় চুল, মানে তান্ত্রিকের মতো দেখতে আর কি। সে চুপ করে শুয়ে আছে। তখন তার স্বামী ওই লোকটার কাছে জিজ্ঞাসা করতেছে যে কিভাবে কি ঘটলো। তো লোকটা অনেকক্ষণ চুপ করে থাকার পর চোখ বন্ধ করে চুপ করে আছে। অনেকক্ষণ চুপ করে থাকার পর বলতেছে যে আপনার বউয়ের কপাল ভালো এবং আপনারও কপাল ভালো যে আপনার বউ বেঁচে আছে। মানে আরেকটু হলে আপনার বউ জন্মের মতো চলে যাইতো। আর তখন ওই মেয়েটার হাজব্যান্ড বলতেছে যে আপনি কি করে জানলেন এত কিছু, আর আপনি যে এখানে আসলেন আপনাকে কে খবর দিল? তখন ওই তান্ত্রিক আর কি বলে যে আমি নিজে থেকে খবর পাইছি, খবর পাওয়ার পর এখানে আসা। তো যাই হোক, যেভাবে আসুক, কথা ওইটা না, সে আসছে। এখন তার স্বামী বলতেছে যে আসলে ঘটনাটা কি। তখন বলতেছে যে এইখানে তোমরা যে বাসা ভাড়া আছো, এটা একসময় ছিল শ্মশান ঘাট। এখানে মানুষ পুরানো হইতো। এখানে নদী বদল হওয়ার পরে এখানে আর কি কেউ থাকে না, এখানে শ্মশান ঘাট হয় না, মানে লাশ পুরানো হয় না। কিন্তু যখন শ্মশান ঘাট ছিল তখন আমাদের মতো আর একজন তান্ত্রিক ছিল, যে হচ্ছে অশরীরী আত্মা, প্রেতাত্মা নিয়ে কাজ করত। আর ওর জোরাজুরির কারণে সে আর কি খারাপ কাজে লিপ্ত হওয়ার পরে যখন ও অশরীরে আত্মা যাদেরকে দিয়ে কাজ করাতো, তারা হচ্ছে বাধ্য হয়ে ওই তান্ত্রিককে মেরে ফেলার পরে ওই তান্ত্রিকের যে আত্মা সেটা হচ্ছে অমাবস্যার রাতে আসে। কালকে ছিল হচ্ছে অমাবস্যার রাত, যার কারণে তোমার বউ একা বাড়িতে ছিল, তখন হচ্ছে তাকে ধরে। আর ওই হারিকেনের যখন মাটিতে পড়ে যে কাজ ভেঙে আগুন ধরে যায়, তখন হচ্ছে তোমার বউকে ছেড়ে সে চলে যায়, যার কারণে সে এখনো বেঁচে আছে। তো তখন ওই মেয়েটা বলতে চাচ্ছিল যে ওই বৃদ্ধা মহিলা কি কিছু জানে কিনা। তখন সে বলতে গিয়ে বললো না, চুপ করে থাকলো যে আসলে আমি তো কানে শুনেছি কিন্তু দেখি নাই, যার কারণে বলা হয় না। তো তারপরে তান্ত্রিক তাদেরকে উপদেশ দেয় যে তোমরা যত শীঘ্রই পারো এখান থেকে চলে যাও। তারপর ছেলে তার বউকে নিয়ে ওইখান থেকে চলে যায়। তো এই হচ্ছে পিশাচের গল্প। তো পিশাচ খুব ভয়ানক একটা জিনিস। তো আসলে ভূত প্রেত এগুলো বলতে আমি তেমন একটা কিছু বিশ্বাস করি না, আবার করিও। তো আপনারা কে কি মনে করেন সেটা আমি জানি না। তবে আপনাদের সাথে যদি এমন অ্যাডভেঞ্চার ঘটনা ঘটে থাকে, ভৌতিক ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। নতুন গল্প আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
আজকে যে ঘটনা শোনাতে যাচ্ছে, এই ইমেইলটা এসেছে গতকাল গভীর রাতে। ইমেইল পাঠানো মানুষটা প্রথম লাইনে লিখেছে, ভাই আপনি যদি এই ইমেইলটা পড়েন দয়া করে আমার নাম জায়গা কিছুই প্রকাশ করবেন না, কারণ আমি নিশ্চিত না এই লেখাটা শেষ করার আগেই আমি বেঁচে থাকবো কিনা। এই একটা লাইন পড়েই আমি থমকে গিয়েছিলাম, কিন্তু এরপর যা লেখা ছিল সেটা পড়ার পর ঘরের লাইট জ্বালিয়ে পড়তে হয়েছে। ভাই আমি জানি আপনি এসব গল্প ইউটিউবে বলেন, আমি নিয়মিত শুনি, আজ পর্যন্ত কখনো ভাবিনি একদিন আমাকেই এমন কিছু লিখতে হবে। ঘটনা শুরু হয় 21 দিন আগে। আমি তখন একা থাকি। আমার কাজ লাইট শিফট, মানে রাতে। হয়তো লেখাটা ভুল করেছে, এখানে হবে আমার নাইট শিফট। রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত। সেই দিন কাজ শেষে রাত প্রায় 3:40। হঠাৎ দেখি আমার ফোনে একটা নতুন ইমেইল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ইমেইলটা এসেছে আমার নিজের মেইল আইডি থেকেই, সেন্ডার me@gmail.com। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো ব্যাগ, কিন্তু সাবজেক্ট লাইনে লেখা ছিল আজ দরজা খুলবে না। আমি হাসছিলাম, ভাবলাম কেউ মজা করছে। মেইল খুললাম, ভেতরে মাত্র 3টা লাইন। আজ রাত 4:12 কেউ তোমার দরজায় টোকা দেবে, দরজা খুলবে না। আমি মেইলটা ডিলিট করে দিলাম। ভাই ঘড়ির দিকে তাকিয়ে দেখি সময় 4:07। হঠাৎ করে আমার ঘরের বাতাসটা ঠান্ডা হয়ে গেল, এমন ঠান্ডা যেন জানালা খোলা কিন্তু জানালা বন্ধ ছিল। ঠিক তখনই দরজায় শব্দ, ধীরে, খুব ধীরে। আমি জমে গিয়েছিলাম, কারণ আমার ফ্ল্যাটে এই সময় কেউ আসে না। আমি দরজার দিকে তাকিয়ে থাকলাম, মোবাইলটা হাতে নিলাম। ঠিক তখনই আরেকটা নতুন ইমেইল এলো। সময় তখন 4:12, প্রায় ভোর হয়ে গেছে। সাবজেক্টটা ছিল আমি বলেছিলাম না। ভাই এখানেই আমি বুঝে গেছিলাম যে এটা কোনো সাধারণ ঘটনা না, কারণ দরজার ওপাশ থেকে এবার কেউ বলল আমার নিজের গলায়, মানে আমার নিজের গলায় সে বলছে দরজা খুলো। আমি এখানে ইমেইল লেখা হঠাৎ থেমে গেছে, আর নিচে লেখা আছে, ভাই আমি আর লিখতে পারছি না, কারণ এবার দরজার টোকা নয়, কেউ দরজার তালা ঘোরাচ্ছে। ভাই এখানে প্রথম পার্ট শেষ করছি, পরের অংশে আসবে সে দরজা খুলেছিল কি না, নিজের গলা বাইরে থেকে কেন শোনা যাচ্ছিল, ইমেল পাঠাচ্ছিল কে, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই ইমেলটা আমি পাওয়ার পর আমার ইনবক্সেও একই সাবজেক্ট আসে। দর্শক বন্ধুরা, এই পর্যন্ত যারা ধৈর্য শখের গল্পটা শুনেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি জানি এখন আপনারা দ্বিতীয় পার্টের জন্য আকুল হয়ে উঠেছেন। আপনারা অবশ্যই দ্বিতীয় পার্ট শুনবেন। আমি আপনাদেরকে বিরক্ত করব না। দ্বিতীয় পার্ট আমি পরবর্তী দিনে আনবো না, আজকে আমি দ্বিতীয় পার্ট আবার শুরু করছি। তো এতক্ষণে আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। আমি দ্বিতীয় পার্ট এখনই শুরু করছি। দ্বিতীয় পার্ট শুরু হচ্ছে। ভাই দরজা খুলে আমি দাঁড়িয়ে থাকলাম। ভেতরে একদম অন্ধকার, কোনো শব্দ নেই, শুধু বাতাসের শো শো শব্দ। কিন্তু হঠাৎ আমার ফোন আবার বিজলি ফ্ল্যাশের মতো জ্বলে উঠল। নতুন ইমেল এসেছে। তখন ভোর 4:15 বাজে। তখন সাবজেক্ট এসেছে আমি ভিতরে। আমি ফোন ধরে রাখলাম। মেল খোলার সঙ্গে সঙ্গেই শিশিরের মতো ঠান্ডা বাতাস ঘরে ছড়িয়ে গেল, এমন ঠান্ডা যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ইমেইলে লেখা ছিল, আমি জানি তুমি দরজা খোলার ভয় পাচ্ছ, কিন্তু আমি এখন তোমার ঠিক পেছনে। আমি ফিরে তাকালাম, কিন্তু কেউ নেই। কিন্তু আমার অ্যান্টি ব্যাকগ্রাউন্ড ফোন লাইটে দরজার কাছে মুখটা হালকা ঝাপসা দেখা গেল। আমি আবার ফোনে তাকালাম। মেইল এসেছে বডি মুভমেন্টের। দরজার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, চোখ যেন সরাসরি আমার দিকে।
ভাই এই পর্যায়ে আমার রক্ত জমে গেল। ইমেইল থেকে আরও লেখা ছিল, তুমি যদি এখনো বাঁচতে চাও দরজা কখনো খুলতে পারবে না, আমি অপেক্ষা করছি। এবং তুমি জানো না আমি কতদিন ধরে তোমার জীবনের প্রতিটা মুহূর্ত দেখছি। আমি ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ ফোন আবার বেজে উঠল। এবার সেন্ডার unknown@ghostemail.com, সাবজেক্টে আজ শেষ রাত। মেল খুলে পড়লাম। মেলে লেখা ছিল, তুমি এখনই দরজা বন্ধ করো, আমি শুধু দরজার বাইরে থাকবো না, আমি প্রতিটা খুঁজে দেখেছি। এবার তুমি যদি দরজা না খোলো আমি ভেতরে ঢুকে যাব। ভাই আমি পুরো রাতটা বসে থাকলাম। ইমেল আর দরজার শব্দ একে অপরের সঙ্গে মিলে চলছিল সকাল 5:30 পর্যন্ত। তারপর হঠাৎ সব থেমে গেল। ইমেল আর দরজার শব্দ আর আসেনি। আমি নিঃশ্বাস ফেলে বুঝলাম আজ বেঁচে আছি, কিন্তু যে ইমেল পাঠিয়েছিল তার পেছনের ছায়া আজও আমার ঘরে থাকে। ভাই এখানে আজকের পাঠ শেষ করছি। পরবর্তী পাঠের জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমি একটু নিঃশ্বাস নিয়ে তারপরে আবার আপনাদেরকে শুরু করছি। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এভাবে পার্ট করে বলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ মেইলটা যেভাবে লেখা আছে আমি সেভাবে আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। তাই আপনারা কেউ বিরক্ত হবেন না। আমি শেষ পার্ট, চূড়ান্ত পার্ট এবারে শেষ করছি। একটা না সম্পূর্ণ শেষ করে দেবো, আপনার ধৈর্য সহকারে গল্পটি শুনতে থাকুন। সকাল 6টার দিকে আমি এখনও বসেছিলাম। ঘরের বাতাস নিস্তব্ধ, কিন্তু মনে হচ্ছিল কেউ এখনও আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ফোন খুলে দেখলাম নতুন মেইল এসেছে। অদ্ভুতভাবে সেন্ডার আবার আমার নিজের আইডি থেকে। সাবজেক্ট, শেষবার বলছি। ইমেল খুলে পড়লাম, তুমি এখন পর্যন্ত বুঝতে পারোনি আমি তোমার ইনবক্স আর ঘরের মাঝে একসাথে ছিলাম। তোমার প্রতিটা ফোন, প্রতিটা মেইল, প্রতিটা শব্দ আমি শুনতে পেরেছি। আজ আমি আর অপেক্ষা করব না, এখনই দরজা খোলো, অথবা তুমি আর কখনো শান্তিতে থাকবে না। ভাই আমি তখন ঘুম হারাম হয়ে গেছিল। ঘরের দরজা আরো শক্ত করে বন্ধ করলাম, চেষ্টা করলাম সব লাইট জ্বালাতে, তবু মনে হচ্ছিল কেউ আমার রুমে হেঁটে বেড়াচ্ছে। হঠাৎ ফোন আবার বাজলো। তখন 4:12 AM। সেন্ডার me@gmail.com। আমি ভেতরে এখন। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু এক ধরনের ঠান্ডা হাত আমার মুখ ঢেকে দিল। আমি শ্বাস নিতে পারছিলাম না। সে সময় আমার চোখ বন্ধ ছিল। আমি অনুভব করলাম কেউ আমার পাশ দিয়ে বসেছে। শরীর অচল, হৃদয় ধকধক করছে। ভাই হঠাৎ ল্যাপটপের স্ক্রিন জ্বলে উঠল। ইমেইল। আমি নিজের পেছন দেখছিলাম, কিন্তু সেখানে কেউ নেই। ইমেইলের শেষ লাইন, আমি সব সময় তোমার সাথে থাকব। এই গল্প কখনো শেষ হবে না, মনে রেখো। এবার থেকে প্রতিটা মেইল, প্রতিটা রাত আমি তোমার পাশে। আর তুমি জানো না কখন আমি দরজা খুলব। ভাই এইবার আমি সত্যি বুঝেছি এই মেইল ভূত শুধু পাঠানো হয়নি, এটা আমার জীবনের প্রতিটা মুহূর্তে প্রবেশ করেছে। আজও রাত 4:12 যদি কোনো ইমেল আসে, আমি জানি আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এভাবে শেষ হলো সেই রাতের ইমেইল ভূতের গল্প। রাত 12টার পর একা থাকলে হেডফোন দিয়ে শোনা, আমি মনে করি এটা আপনার জন্য রিস্ক, কারণ এমন সব ঘটনা মানুষের হৃদয়ে ধক করে ওঠে। তো সেই সময়টা যদি আপনি একা থাকেন হেডফোন লাগিয়ে, তো সেই সময়টাতে আপনার একটু বেশি ভয় হওয়ার কথা। তো যাই হোক দর্শক বন্ধুরা, তো ইমেলটা এই পর্যন্তই ছিল। আমি তবুও 3টি ভাগ করে ফেলেছি, এজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো পরবর্তী গল্পের জন্য আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। আর নতুন গল্প আসলে যাতে আপনাদের কাছে সরাসরি চলে যায়, সেজন্য আপনাদেরকে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে হবে। আর যদি আপনাদের কারোর সাথে এমন কোনো ঘটনা ঘটে থাকে, চাইলে আমাকে মেল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারেন।
আগে প্রথমে কমেন্টে জানাবেন, তারপর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দেবো, তখন আপনি আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনার সাথে ঘটে যাওয়া কাহিনী দিয়েই একটা গল্প তৈরি করার জন্য। তো সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।